জাতিসংঘে দেয়া ভাষণে জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা তুলে ধরলেন ডক্টর ইউনূস। গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ববাসীর সহায়তা কামনা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। যত দ্রুত নির্বাচন সম্ভব ততই মঙ্গল মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। কোন রকম চালবাহার আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বৈরী আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এ মাসেই 58 জনের মৃত্যু। মশা নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগ। আমি 7 দিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। লেবাননের বৈরুতে প্রায় 5000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করল ইসরায়েল। বিধ্বস্ত 10-15টি ভবন। 2 জন নিহত হলেও হিজবুল্লাহ প্রধান অক্ষতের দাবি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টালবাহানা না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি। দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি। দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কাও জানান মির্জা ফখরুল। সেনা কর্মকর্তা থেকে রাজনীতিক হয়ে ওঠা আসম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী। গাজীপুরে কাপাসিয়ায় ছুটে আসেন বিএনপি মহাসচিব। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টিবিঘ্নিত স্মরণ সভায় যোগ দেন হাজারো নেতাকর্মী। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং একজন সৈনিকের মতোই তিনি আজীবন সংগ্রাম করেছেন। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে দেয়া যৌক্তিক সময় মানে দীর্ঘ সময় নয়। হাসিনা পালায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব দ্রুত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানান। কোন রকম চালবাহার আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তিনি হুঁশিয়ার করেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে বিএনপি। আলোচিত ১/১১ সরকারের সময় যে রাজনৈতিক দল সংস্কারের যে আওয়াজ উঠেছিল, বিএনপি বলছে সেটি ছিল বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার এবং দল ভাঙার চক্রান্ত ষড়যন্ত্র অংশ। সে সময় একজন আসম হান্নান শাহর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা এবং জিয়া পরিবারের প্রতি তার আনুগত্য, আস্থার বিশ্বাস দলকে অখণ্ড রাখায় ব্যাপক ভূমিকা রেখেছিল। তার স্মরণ সভায় এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিগত 15 বছর আওয়ামী সরকার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এখন সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে, গোটা রাষ্ট্রকে সংস্কার করতে হবে সেই বিএনপি এবং তার সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সমন্বিত 31 দফার ভিত্তিতে। এর আগে বাদজুমা কাপাসিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। একে বৈরী আবহাওয়া, তার উপর ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। শুধু সেপ্টেম্বরে রাজধানী সহ সারা দেশে 58 জনের প্রাণ গেছে। চলতি মৌসুমে মোট মৃত্যু 141।
হাসপাতালে ভর্তি ২৭,০০০-এর বেশি রোগী। ভুক্তভোগীদের আশঙ্কা, মশক নিধন ঠিকঠাক না হলে বৃষ্টি, জলাবদ্ধতা আর ভ্যাপসা গরমে আরও বাড়বে এডিস মশা। এদিকে ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আমার একটু অ্যাজমার প্রবলেম আছে, তো যার কারণে দুইটা মিলে একটু প্রবলেম হচ্ছে আর কি, একটু টাইম লাগবে। গেল ৩ দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নাইমুর। মিরপুরের নিজ এলাকায় আক্রান্ত হন ডেঙ্গুতে। এভাবেই বলছিলেন শারীরিক দুর্ভোগের কথা। নাইমুর ছাড়াও হাসপাতালের পুরুষ ওয়ার্ডেই গত ৪ দিনে ভর্তি হয়েছেন ৭৬ জন, আর মহিলা ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্ত রোগী অর্ধশতাধিক, যাদের মধ্যে মিরপুর আর মোহাম্মদপুরের বাসিন্দাই বেশি। রয়েছে রাজধানীর বাইরের রোগীও। ২৬ তারিখ ভর্তি হয়েছি, আজকে 2 দিন এখানে আমি আছি, তো কালকে থেকে এখন চ্যালাইনের উপরে আছে। আমি ৭ দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গত 2 দিন যাবৎ আর কি হসপিটালে আসি। আমাদের ২২ তারিখ থেকে আজকে ২৭ তারিখ পর্যন্ত মোটামুটি ৫৪ জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে মিরপুর এবং মোহাম্মদপুরের রোগীগুলো বেশি আসতেছে। শুধু সোহরাওয়ার্দী নয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও এক। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সংক্রমিতরা। সবচেয়ে ভোগান্তিতে শিশু ও প্রবীণরা। পেট ব্যথা ছিল, পেটে প্রচণ্ড ব্যথা ছিল, রানের মধ্যে ব্যথা ছিল, প্রচণ্ড জ্বর ছিল, ১০৩-১০৪ জ্বর, এরকম জ্বর ছিল, আর বমি করতো। বাইরে টেস্টগুলো করাইছি, ডেঙ্গু পজিটিভ আসছে, আসার পরে এখানে এসে ভর্তি নিয়েছে। রাজধানীতে টানা 2 দিন বৃষ্টির কারণে বেড়েছে জলাবদ্ধতা। শঙ্কা তাতেই বাড়বে ডেঙ্গুর প্রকোপ। জমে থাকা পানিতে বংশবিস্তার ঘটাবে এডিস মশা। মশার জন্য অনেক রোগী, মানে ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। থাকতে পারে না, ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। হাসপাতালে রোগীদের অভিযোগে সরজমিনে এসে দেখা যায় রাজধানীর এই মিরপুরের মতো বিভিন্ন জায়গায় রয়েছে মশাদের অভয় আশ্রম। দ্রুতই মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করলে মহামারী আকার ধারণ করবে ডেঙ্গু, এমনটাই আশঙ্কা নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। কয়েক বছর নির্বাসনে থাকার পর সকালে তুরস্ক থেকে দেশে পৌঁছান তিনি। বিমানবন্দরে মাহমুদুর রহমান বলেন, ভারতে বসে বিদেশি প্রভুদের সাথে নিয়ে শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনাকে উৎখাত করা বিপ্লবী শহীদদের স্মরণ করেন মাহমুদুর রহমান। দীর্ঘ ৬ বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল ৯:৩০টার দিকে তুরস্ক থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে গণসংবর্ধনা দেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ হাজারো ছাত্র জনতা। মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, তারা আমাদের অনুপ্রেরণা। শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে। উদ্ভট মামলায় 7 বছরের সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, ওই মামলার বিরুদ্ধে রোববার আদালতে যাবেন তিনি। পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে বসে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। বিগত আওয়ামী লীগ আমলে আমার দেশ বন্ধের পাশাপাশি মাহমুদুর রহমানের নামে ১২৪টি মামলা ও ৩৯ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। আদালতে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লঘুচাপের প্রভাব এখনো কাটেনি। টানা 3 দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। ফলে আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাত অব্যাহত থাকা দিনাজপুর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পদ্মার পানিতে দুদিন ধরে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি চরাঞ্চল। দুর্ভোগে পানিবন্দী মানুষ। থেমে থেমে মুষলধারে বৃষ্টি, সাথে পদ্মায় উজানের ঢলের পানি। এতে প্লাবিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চল। দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বগলাউড়ি সহ নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা দুদিন ধরে জলমগ্ন। পানিবন্দী বাড়িঘর, ডুবে আছে রাস্তাঘাট, জমিজমা। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের, বাড়ছে দুর্ভোগ। চারপাশে যত ক্ষেত মেয়ে সব কিছু ডুবে গেছে। বাড়ির সাইডেও মনে করেন যে পানি, আমাদেরও একটা অসুবিধা প্রচুর। আমাদের বাড়ির চারো সাইডে পানি। কালাই ফসল সবারই ছিল, তো সব বানে ডুবে গেছে। তো অন্য বাড়ি থেকে, গ্রাম থেকে আইনে রান্না করে এনে আমরা খাচ্ছি। নিজের বাড়িতে পাকশাক করতে পারি না, শুকা পাকা করতে পারি না বন্যার ঠেলায়। দুদিন ধরে টানা বৃষ্টি উত্তরাঞ্চলে। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা, সড়কে জমে পানি। এতে ব্যাহত যানবাহন চলাচল। ছুটির দিনে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। দিনাজপুরে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার 197 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর থেকে আরো পানি একটু বেশি ছিল, এখন ধীরে ধীরে পানি একটু কমা শুরু করে, পানি বেড়ে যায়। আর বৃষ্টির জন্য আমাদের ড্রেনের অনেক সমস্যা হচ্ছে, ড্রেনগুলো দিয়ে পানি যেতে পারতেছে না। কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, বাসা থেকে তো বের হতে পারিনি। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লায় তুচ্ছ ঘটনায় মাহি আলম মারুফ নামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর নোয়াগাঁও রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এই সময় স্থানীয়দের হাতে আটক হয় তুহিন নামে এক তরুণ। প্রত্যক্ষদর্শীদের দাবি হত্যায় জড়িত এই তরুণ, তবে আটককৃত তরুণ বিষয়টি অস্বীকার করছে। এদিকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে যায় পুলিশ। আটককৃত যুবককে থানায় নিতে চাইলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী আসলে তাকে হস্তান্তর করে স্থানীয়রা। হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। নিহত মারুফের জন্ম থেকেই এক পায়ের সমস্যা ছিল। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় এক সভায় যোগ দেন তিনি। এ সময় ছাত্র আন্দোলনে নিহত সাদিকুর রহমানের পরিবারকে একটি কাপড়ের দোকান উপহার দেন বিএনপি। উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে দোকানটি হস্তান্তর করা হয়। নিহতের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। পরে সভায় নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। দলের কেউ চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার, নিপীড়নে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি চায় গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসীরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এমনটি জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুক্রবার আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। বলেন, বিএনপি চায় না বাংলাদেশে কোনো জঙ্গি উত্থান হোক কিংবা ধর্মান্ধরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। দলটি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদ থাকে এবং স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বলে জানান বরকতুল্লাহ বুলু। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ অনেক উপস্থিত ছিলেন। দর্শক, শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের খবর জানছিলাম, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর কাছে সমর্থন এবং সহায়তা চেয়েছেন। এই বিষয়ে আরও জানবো। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, যেটি বলছিলাম যে আপনার সাথে কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল, আপনি জানাচ্ছিলেন যে ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য শোনা যাচ্ছে। এবার একটু জানাবেন যে তার আজকে আর কি কি কর্মসূচি আছে, আর কোন কোন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি?
আজিন, এবার অধিবেশনের মূল আকর্ষণগুলো কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। এখন যে কয়েকটি রাষ্ট্রপ্রধানের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে, আজকে দুজন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ রয়েছে, সেগুলো নিয়মিত একটি সাক্ষাৎ। তারা বাংলাদেশকে হয়তো তার সরকারকে সমর্থন দিচ্ছেন সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আসবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে তার ভাষণের সময় একটা অভূতপূর্ব দৃশ্য আমরা দেখেছি, যে বিশ্ব নেতারা যখন আসেন বা তিনি যখন আসছেন ভাষণ দিতে, এক একজন এক এক রকম স্টাইলে ভাষণ দেন। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিমায় বক্তব্য রেখেছেন, লিখিত বক্তব্য, অনেক রাষ্ট্রপ্রধানরা লিখিত বক্তব্য পড়ে শোনান অধিবেশনে, কিন্তু তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে একদম নিজে যেভাবে ওপেন বক্তৃতা করেন ঠিক সেভাবে বক্তৃতা করেছেন। এবং প্রত্যেকটি বক্তৃতা শুরুতেই তিনি আগস্টের যে গণবিপ্লবের ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে বহু ত্যাগ বা বহু রক্তের বিনিময়ে তিনি আজকে এখানে আসতে পেরেছেন, সেজন্য তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র জনতা তাকেই দায়িত্ব দিয়েছে, তিনি জীবনের শেষ পর্যন্ত হলেও তাদের সেই দায়িত্ব পালন করে যাবেন, সেই গুরু দায়িত্ব পালন করে যাবেন। এমনকি আরেকটি বিষয় লক্ষণীয় যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক উন্নয়ন হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, তারা আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করতে চেয়েছেন, সেক্ষেত্রে বলা যায় যে বাইরে কথা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা আমেরিকানপন্থী, হয়তো তাদের ধাঁচেই চলবেন। কিন্তু আজকে তিনি তার বক্তৃতায় এক বিশ্ব নেতাদের মতো একজন নিরপেক্ষ নেতার মতো একজন বক্তৃতা করে উনি বলেছেন যে ফিলিস্তিনি এবং লেবাননে যে গণহত্যাগুলো চলছে, সেই গণহত্যায় যারা সাহায্য করছে, সহযোগিতা করছে, যাদের ইন্ধনে গণহত্যা হচ্ছে, তাদের নিন্দা জানিয়েছেন এবং অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধের তৎপরতা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে আমেরিকা সরাসরি সাহায্য করছে, সেখানে তিনি আমেরিকার এই পলিসির বাইরে এসেও মানবতার পক্ষে, মানবাধিকার রক্ষার পক্ষে করেছেন। এবং তিনি বলেছেন বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘনের কারণে সরকারের পতন হয়েছে। বিশ্ব নেতাদের কাছে সেটা একটা উদাহরণ হিসেবে এবং নতুন বাংলাদেশ কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তার একটি মডেল হিসেবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তার বক্তব্যে। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ তুহিন। বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, গণতন্ত্রকে ন্যায়ভিত্তিক হতে হবে, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, গত 15 বছরে কেউ ভোট দিতে পারেনি, এর পিছনে অনেক সমস্যা রয়েছে। তবে দেশে নতুন করে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে, তা রক্ষা করতে হলে সবাইকে নিজের অধিকার নিয়ে সচেতন হতে হবে। যেখানে জনগণের নিচের থেকে উদ্যোগ আসে এবং তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের কামনা বাসনা, তাদের দাবিটাই সংস্কারের বা সংবিধানের পরিবর্তনের মূল শক্তি হয়, তো এটাই হচ্ছে বিপ্লব। অভ্যন্তরীণ কোন্দলের জেরে অপহৃত হয়েছিলেন চট্টগ্রামের রাউজান ছাত্র দলের 2 নেতা। বেদম মারধরের পর হাত, পা, চোখ, মুখ বেঁধে নদী পাড়ে ফেলে রাখা হয়েছিল তাদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন আহত একজন। এই ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ। হাত, পা, চোখ বাঁধা অবস্থায় এভাবেই নদীর পাড়ে পাওয়া যায় চট্টগ্রামের রাউজান উপজেলার ছাত্রদলের 2 নেতাকে। অপহরণের পর বেদম মারধর করা হয় তাদের। এদের একজন নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন, অপরজন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সোহেল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সোহেল বর্ণনা দেন লোমহর্ষক সেই ঘটনার। প্রায় 20-30 জন অস্ত্র, তারা বাইরে বাইরে অস্ত্র নিয়ে আসছে। আমরা দুজনে আমাদেরকে তুলে নিয়ে গেছি, যাওয়ার পর আমাদের চোখ বন্ধ করে গেছে, ওখানে অনেক মারধর করছে। আমাদের এমন মারা মারছে, ওরা মনে করছে আমরা মরে গেছি, আমাদেরকে চড়ে ফেলে চলে যায়। পরবর্তীতে কোন এক লোক এসে আমাদের ওই বুড়ো এখানে দিয়ে যায়, আমরা চোখ বন্ধ তখন। আহত দুজনেরই দাবি তারা বিএনপির কেন্দ্রীয় এক নেতার অনুসারী, যার বাড়ি ফটিকছড়ি। এতে ক্ষিপ্ত হয়ে দলের অপর এক নেতা নিজ গ্রুপে টানতে তার অনুসারীদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। সে কার দল করবে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার কারণে অন্য দলে এসে তাকে সন্ত্রাস বাহিনী দিয়ে, তোকাইদেরকে দিয়ে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এরকম আর কারো ছেলে যেন না হয়, আমি প্রশাসনের কাছে কঠোরভাবে আমি এটা আবেদন করছি, এরা যেন তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেব। ঘটনার পর থেকে রাউজান নোয়াপাড়ার পরিস্থিতি থমথমে। 2 গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা বলে নিশ্চিত করেছে পুলিশ। রাউজানের যে বিপ্লব
পক্ষ আছে, একটা হচ্ছে গিয়াসউদ্দিন কাদের গ্রুপ আর একটা হচ্ছে গোলাম আকবর খন্দকার গ্রুপের দলীয় নেতা কর্মী আর কি। কারা কারা করছে ঘটনা এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের ওইভাবে অভিযান অব্যাহত আছে আর কি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গুমের সাথে জড়িত ব্যক্তিরা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরে মায়ের ডাক ও সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তির স্বজনরা এসব দাবি জানান। অনুষ্ঠানে অধ্যাপক সিয়ার আবরার বলেন, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের পর রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে গুমের ঘটনাগুলোর তদন্ত ও বিচার করা। তিনি বলেন, বিচার না হলে গুমের সংস্কৃতি বন্ধ হবে না। আইনজীবী শিশির মনির বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনাগুলোর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সানজিদা হক বলেন, গুম হওয়াদের ভাগ্যে কি ঘটেছে তা স্বজনরা দ্রুত জানতে চায়। যে স্ত্রী বলেছিলেন, আমার মনে আছে একটা অনুষ্ঠানে, আমি কি বিধবা না আমি সধবা আমি জানতে চাই, তার সেই উত্তর পাবার জন্য আজকে এই বিচারের দাবির কথা আমরা এখানে দেখছি। শুধু বিচার করতে গেলে প্রায় কন্ডিশন হলো এভিডেন্সেস লাগে, এভিডেন্সেস ছাড়া তো বিচার করা যাবে না। যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশনগুলো, সেইখান থেকে কিন্তু 1 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, এতগুলা মানুষের কোনো তথ্য পরিবারের কাছে কিন্তু ফেরত আসেনি। রাজধানী, মধ্যাঞ্চল বা উপকূল সব বাজারেই বড় ইলিশের আকাল। যেখানে মিলছে সেখানে দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই ছোট বা মাঝারি সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের যুক্তি, আড়তে বড় ইলিশের অস্বাভাবিক দাম হাঁকছেন পাইকাররা। সেপ্টেম্বর এলেই হুমড়ি খেয়ে ইলিশ কেনে মানুষ, কেননা এরপরই মাছ আহরণে শুরু হয় লম্বা নিষেধাজ্ঞা। তাই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গ্রাহকের আনাগোনা বেশি। কিন্তু তাতে কি বা এসে যায়? বেনাপোল স্থলবন্দরে যেখানে $10 অর্থাৎ 1200 টাকা কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে বড় সাইজের দাম 1500-এর ওপরে, তাও মিলছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীরা জানালেন, আড়তেই দাম চড়া, তাই তারা নিরুপায়। বাধ্য হয়ে চাষের মাছ কিনছেন অনেক ক্রেতা, সেখানেও খুব একটা স্বস্তি নেই। যদি আরো 2000 1600 টাকা রেট দিছে, চাঁদপুরে 1600 টাকা রেট দিছে, এরপরে আমরা বুঝেন আমরা বেশি 1700 টাকা কিনা। কোনো সামনে আরো বাড়বো না। যদি বাজার আসে দরিমানা করতে খোঁজ খবর হয়, তাহলে তো মনে করেন জিনিসটা অত ইয়ার মাইট নিয়ে গেল, নাগালে মাইটে আসতো, কিন্তু ওনারা তো এমনি মুখে বলে, কিন্তু বাজারে তো আর আসে। গত সপ্তাহে মোটামুটি ভালো দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি, আবার ঠিক হয়ে যাবে। ইলিশের রাজধানী চাঁদপুরই নাকি ইলিশের আকাল। এখানে প্রতিদিন হাত বদল হয় কয়েকশো মন মাছ, কিন্তু ব্যবসায়ীদের দাবি ইদানিং সেই যোগান আর নেই। বড় মাছের ঘাটতি সবচেয়ে বেশি। অনেকে তাই ছোট আর মাঝারি ইলিশ কিনে বাড়ি ফিরছেন। মাছের কেনার জন্য আসছি, কিন্তু আসার পরে দেখতেছি যে মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হতেছে না, এই জন্য চলে যেতেছে। প্রতিদিন 200-300 মন আমদানি হতো, এখন সেখানে আজকের বাজারে 100 মন আমদানিও নাই, এই কারণে দাম বেশি। বাজারে মাছ কিনতেই পারতেছি না আমরা। গত 2 দিনের তুলনায় আজকে মাছ চাঁদপুর মাছঘাটে অনেক কম আসছে, তো সেই কারণে আসলে দামও একটু বেশি। আর টোটাল যে মাছ আসছে তার মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম। যদিও উপকূলে ইলিশের সরবরাহ বেড়েছে, ভোলায় 1200 থেকে 1500 টাকায় মিলছে বড় সাইজের মাছ। মাঝারি পিসের দাম 1000 টাকার আশপাশে, যদিও এই দাম এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজার আসছে ইলিশ মাছ কিনতে, আইসা দেখে যে ইলিশ মাছের দাম আগুন, এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসছে, তাও দেখি দাম বেশি। মাছ কিনতে দেয়, মাছের দাম মাছ আর দেওয়া যায় না, তখন কি করবো, তখন যাবি গিয়ে। বড় ইলিশের দাম বেশি কাটে, এই জন্য আমি বড়টি কিনি না, আমি ছোটো খাটো করে আনি বেচে থাকি। ইন্ডিয়া যাওয়ার কারণে বড় মাছের দাম বেশি, আমরা বাজারে এনে বিক্রি করতে পারি না। বেশি দাম দিয়ে আনলো বেশি দাম বিক্রি করতে পারি না, কারণ 1 কেজি মাছ 1800 টাকা 2000 টাকা কেজি, কয়জনে কিনে। সারা দেশে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 13 অক্টোবর থেকে, চলবে 22 দিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না ডিম ব্যবসায়ীরা। দাবি, উৎপাদন পর্যায়ে বাড়ানো হয়েছে দাম। গেল 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু তদারকি না থাকায় সুফল মিলছে না, বরং বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। গোল বেগুনের জন্য গুনতে হচ্ছে 140 টাকা। সবজি বাজারে নৈরাজ্য যেন থামছেই না। প্রতি সপ্তাহেই দাম বাড়ছে, অনেকটা ক্রেতার খেয়াল খুশিতেই নির্ধারিত হচ্ছে দাম।
পাইকারি থেকে খুচরা সব স্তরে হাত বদলে অস্বাভাবিক হারে দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। গোল বেগুনের কেজি 140 টাকা। গাজর টমেটোর জন্য গুনতে হবে 160 থেকে 180 টাকা কেজি। 240 টাকা কেজিতে স্থির হয়ে আছে কাঁচামরিচ। বেশিরভাগ সবজি মিলছে 70 থেকে 90 টাকার মধ্যে। সবজির দাম সবকিছু ঊর্ধ্বগতি, মানে কমায় না। এখন এটা হয়তো কি সিন্ডিকেটের কারণে কিনা, এখনো সিন্ডিকেট বিলুপ্ত হয়েছে কিনা সেটাও বলতে পারতেছি না, কিন্তু জিনিসপত্রের দাম যা কিনবো সেটাই 80 টাকা। টাকা দিয়ে কোলাইতে পারি না, বুঝছেন। এই যে 100 টাকা কেজি চাইলের থেকে তরকারির দাম বেশি, বুঝছেন। 1 কেজি চাইল 60 টাকা হলে মোটাটা পাওয়া যায়, আর তরকারি হলে 100 টাকা কেজি। তাহলে কীভাবে আমরা বাঁচবো? পাইকার বেশি, কেনার পাইকার বেশি, কিন্তু মাল কম। এই জন্য মাল মানে যা কথা ওই মানে নেওয়া যাইতেছে মানুষের। দাম কমার কোনো ইঙ্গিত নেই ডিমের বাজারে। আমদানিরও কোনো সুফল নেই। 1 ডজন লাল ডিমের জন্য গুনতে হবে 160 টাকা। 10 টাকা কমে সাদা ডিম মিলছে 145 টাকায়। বিক্রেতাদের দাবি ডিমের সরবরাহ কমেছে। কিনলাম 160 টাকা ডজন। আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি আর কি, কারণ 140 থেকে 50 মাঝে ছিল, সেটাও বেশি আর কি। এর চেয়ে কম হলে আরো ভালো হতো। মনে করছিলাম আপনার গলা চুরি দিয়ে আমি আপনার টেনে নিতেছি, মানে কি করবেন, আমরা বেশি দিয়ে কিনলে এনে বেশি ব্যস্ত হইতেছে, কিন্তু আমরা কিচ্ছু নাই। প্রত্যেকটা কাস্টমারের লোক আমার তর্ক করতে হইতেছে। মনে করেন যে নানান জনের নানান অজুহাত। একজন কইতেছে যে হাতের দাম বেশি, আরেকজন কইতেছে যে প্রোডাকশন নাই, মাল অ্যাভেলেবেল নাই, আরেকজন অজুহাত দিতেছে বৃষ্টির। চড়া মাছের বাজার এড়িয়ে যারা ব্রয়লার মুরগির স্বাদ নিতে চান তাদের জন্য আছে দুঃসংবাদ। সপ্তাহ 2 আগে 160 টাকা কেজিতে থাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে। প্রতি কেজির জন্য গুনতে হবে 180 থেকে 190 টাকা। লেয়ার মিলছে 300 টাকায়। ব্রয়লার বেচতেছি 90 টাকা 100, আর লেয়ার 300 টাকা বেচতেছি। দামটা একটু 5 টাকা বাড়ছে আর কি। প্রতি কেজি সোনালী বা কর্ক মুরগির জন্য দিতে হবে 260 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যরকম দিন কাটালেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বয়োবৃদ্ধরা। সকাল থেকেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গল্প, আড্ডা আর খুনসুটিতে কাটে প্রবীণদের। তাদের মাঝে বিতরণ করা হয় ওষুধ, হুইল চেয়ার সহ নানা সামগ্রী। এমন আনন্দঘন সময় কাটাতে পেরে অভিভূত তারা। নির্ভরতার এই আলিঙ্গন, চেনা অচেনার সব দেয়াল ভেঙে 2 হাতে জড়িয়ে ধরা। কত বছরের জমানো কথাগুলো যেন প্রাণ পেল আবার। জমাট বাঁধা সব কষ্ট ভুলে মলিন মুখে হাসি ফুটল। এই বহুমূল্য মুহূর্তগুলোর জন্যই ছুটির দিনে গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ছুটে যান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শতাধিক শিক্ষার্থী। ঝুম বৃষ্টির মধ্যেই প্রবীণদের সঙ্গে সময় কাটান তারা। চলে খোশ গল্প। এখানে আসলে আমরা বেসিক্যালি আমাদের দাদা দাদির ফিলটা পাই। ছোটবেলা হচ্ছে আমরা এত বেশি দাদা দাদিকে দেখি না, কিন্তু এখানে আসলে আমরা ওই জিনিসটা অ্যাটলিস্ট একটা দিনের জন্য হইলো আমরা যাতে তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারি। একজন তার বিয়ের ছবি বের করে দেখালো যে তার সেই পুরোনো দিনের স্মৃতি সেইগুলো সে মনে করে এবং আমাদের সাথে শেয়ার করলো। আরও অনেকে তার ছেলে মেয়ে যাদের ছবি আছে সব দেখাচ্ছে, তাদের গল্প করছে, কিন্তু কোথাও যেন তাদের মধ্যে ওই আক্ষেপটা রয়ে গেছে যে পরিবার আমার কাছে নেই, আমি খুবই একা। তাদের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব নেওয়া উচিত। তারা যেহেতু এতদিন আমাদের দায়িত্ব নিয়েছে, তাদের প্রতি যেন আমাদের দায়িত্ব নেওয়া উচিত। এই মেসেজটা যাতে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে উপলব্ধি হয়। ওদের সাথে টাইমটা স্পেন্ড করি, তার পাশাপাশি ওদের এই গল্প শোনার সাথে সাথে আমরা ওদের জন্য কিছু নেসেসারি জিনিস যেমন মেডিসিন, কিছু ফুডস, হুইল চেয়ার এইসব সাপ্লাই আমরা দিয়েও থাকি। সময় কাটানোর পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে বয়স্কদের জন্য ওষুধ ও হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়। শিক্ষার্থীরাও জানান তাদের উপলব্ধির কথা। নাতিনেরা সবাই ভালো থাকুক, আমি আল্লাহ পাকের রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। 2 হাত উঠে দোয়া করব, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেয়, ভালো থাকে, বাপ মারে কইরা যাইতে পারে। অনেক ভালো লাগছে দাদা, অনেক ভালো লাগছে দাদা। অত খুশি মনটা হয়েছে আর কোয়ার মতন। খুবই ভালো লাগছে। আজকে বললাম না আমি আজীবন লাভ করলাম তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার আজকে কি আনন্দ লাগছে, তুলনার বাইরে। দিনের শেষ ভাগে পুনর্বাসন কেন্দ্রে বয়স্কদের সঙ্গে চলে পিলো পাসিংয়ের মতো ঘরোয়া খেলা। এতে আরও জমে ওঠে নবীন প্রবীণদের এই আসর। নবীন প্রবীণের এই মিলন মেলা এক অন্যরকম প্রশান্তি। দিন শেষে এক নতুন উপলব্ধি, নতুন কিছু স্মৃতি নিয়ে ঘরে ফিরবে এই শিক্ষার্থীরা।
আর এখানকার অধিবাসীরা এই দিনটির স্মৃতি পুঁজি করে হয়তো আরও কিছুদিন কাটিয়ে দেবেন, হয়তো অপেক্ষা থাকবে শিক্ষার্থীদের ফিরে আসার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, মণিপুর, গাজীপুর। বিশ্ব পর্যটন দিবস পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও পর্যটনের সাথে জড়িতরা অংশ নেন। সেমিনারে বক্তারা পর্যটন বান্ধব পরিবহন, আবাসন, খাবার সহ নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দেন। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিশ্বমানের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন আলোচকরা। পর্যটকদের ভোগান্তি লাঘবে কক্সবাজারে চালু হয়েছে অনলাইন বাস টার্মিনাল সেবা। শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্ট মোড়ে ডিজিটাল বাস সার্ভিস সেবা উদ্বোধন করা হয়। ট্রাফিক পুলিশ জানায়, টার্মিনালটি কক্সবাজারের পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা রোধে সহায়তা করবে। পর্যটক সহ যে কোনো যাত্রী দেশের যে কোনো প্রান্ত থেকে নিজের পছন্দ মতো টিকিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি বাসের ফিটনেস সহ চালকদের তদারকি ও মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত হবে। মালয়েশিয়ার পাহাং রাজ্যে বাংলাদেশি সহ ৯১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি সপ্তাহে পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় একটি কারখানায় অভিযান চালায় অভিবাসন বিভাগ। দরকারি নথিপত্র না থাকায় আটক করা হয় ৯১ জনকে, যেখানে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল ১৯ জন। আটককৃতদের মাঝে বাংলাদেশি ছাড়াও ছিল চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিয়ানমারের নাগরিক। এ বিষয়ে আরও তদন্ত করতে বর্তমানে পাহাংয়ের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। ওমানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আয়োজন করেছে অনুষ্ঠানের। বৃহস্পতিবার রাজধানী মাসকাটের আল খোয়েইর জাকের মলের বলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং প্রধান সচিব আসাদুল হক। ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম.এন. আমিন। এ সময় কোরআন ও হাদিসের আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন ক্লাবের অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান সিআইপি রেজাউল করিম, আজিমুল হক বাবুল, আনোয়ার হোসাইন, আব্দুর রহিম, সিআইপি সিরাজুল হক সহ অনেকে। কাতারে জাকের পার্টির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সংগঠনটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের দোহার গোলাপফুল সুপার মার্কেটের হল রুমে অনুষ্ঠিত হয়েছে এই সভা। সংগঠনের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলামিন খন্দকার। সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি রাশেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, হাসান শাহজি, তাজুল ইসলাম শাহিদ সহ আরও অনেকে। সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তাদের বক্তব্যে। এর পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তব্য শেষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় গানে গানে বাংলাদেশ শিরোনামে এক বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের বার্মিংহামে। আগামী রবিবার শহরটির রয়্যাল সুইটে আয়োজিত হবে আসর। কনসার্টে জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড সোলস সহ পারফর্ম করবে আরও বিভিন্ন স্বনামধন্য ব্যান্ড দল। কনসার্টে সংগৃহীত অর্থের শতভাগই দান করা হবে বন্যা দুর্গতদের জন্য গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। কনসার্টটির আয়োজন করবে ব্রিটেনের বাংলাদেশি প্রতিষ্ঠান টি&টি কনসালটেন্ট। কনসার্টে আরও অংশ নেবেন বিশিষ্ট শিল্পী নকিব খান, মিরাক্কেল খ্যাত জামিল হোসেন, শিল্পী পলাশ ও আতিক হাসান। কনসার্টে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন বার্মিংহামের বিভিন্ন স্থানীয় সঙ্গীত শিল্পী। ইংল্যান্ডের লিভারপুলে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক নৈশভোজ।
লেবার পার্টির বার্ষিক কনফারেন্স উপলক্ষে আয়োজন করা হয়। নৈশভোজের এই আয়োজনে সহায়তা করেছেন কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের সেক্রেটারি সৈয়দ বাশারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্ট হাওয়ার্ড ডোভার। সভায় দেশটির কাউন্সিলর লিডার, ডেপুটি লিডার ও মেয়র সহ উপস্থিত ছিলেন মন্ত্রিসভার বহু সদস্য। সভায় ব্রিটেনের এমপি রোশনারা আলী জানান, ন্যাশনাল হেলথ সার্ভিসের সেবা বৃদ্ধি ও হাউজিংয়ের সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করছে লেবার পার্টি। বক্তব্যে নতুন প্রজন্মের বাংলাদেশিদের লেবার পার্টিতে যোগদানের আহ্বান জানিয়েছেন সেক্রেটারি সৈয়দ বাশার। অনেক চ্যালেঞ্জ আছে। গত 14 বছরে গভর্নমেন্টের যে সিচুয়েশনে ফালাইয়া গেছে, ইকোনমিক ড্যামেজ করছে আমরা দেশে, হেলথ সার্ভিস খুব ড্যামেজ করা হয়েছে, এডুকেশনও ইনভেস্টমেন্ট ইনাফ ঢুকানি হয়েছে না, হাউজিংও ঢুকানি হয়েছে না। এটা চেঞ্জ করতে সময় লাগবো। আমরা লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এই প্ল্যাটফর্মটা হইল আমরা কমিউনিটির লাগি। আমরা আশা করবো আমরা কমিউনিটির লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশও আইয়া মেম্বার অয়েল জয়েন করতা। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টির হানা। বৈরী আবহাওয়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগে বল মাঠে গড়িয়েছে 35 ওভার, যেখানে 3 উইকেটে 107 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। কানপুর টেস্টের উইকেট স্পোর্টিং। শেষ 2 দিন থাকবে স্পিনারদের দাপট, কিন্তু তারপরও বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণটা অবশ্য বৃষ্টি। মাঠ প্রস্তুত না থাকায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর শুরু হয় দিনের খেলা। বৃষ্টির প্রভাবকে কাজে লাগিয়ে পেসাররা সুবিধা নেবে, এটাই ছিল স্বাগতিকদের প্ল্যান। তবে সাবধানী শুরুর পরও উদ্বোধনী জুটি বড় হয়নি বাংলাদেশের। 24 বলে 0 রান করে আকাশদ্বীপের পেইসে পরাস্ত হন জাকির হাসান। সাদমানকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, কিন্তু 36 বলে 24 রান করার পর তিনিও ফেরেন আকাশদ্বীপে পরাস্ত হয়ে। যদিও তার লেগ বিফোর আউট নিয়ে আছে বিতর্ক। ডিআরএসের সিদ্ধান্তটা অপছন্দ হবার কথা সঙ্গে সঙ্গেই জানিয়েছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। 29 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। চেন্নাই টেস্টে রান পাওয়া শান্ত আর মমিনুল হকের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা। ভারতীয় পেস ও স্পিন 2 বিভাগকেই ভালোভাবে মোকাবেলা করছিলেন দুজন। আর কোনো উইকেট না হারিয়ে 74 রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে মনসংযোগ হারান শান্ত। 31 রান করে পরাস্ত হন অশ্বিনের স্পিনে। 80 রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মমিনুল হক, সৌরভ ও মুশফিকুর রহিম দলের হাল ধরেন। 40 রান করে মমিনুল আর 6 রান করে যখন মুশি অপরাজিত, তখন আলোক স্বল্পতায় বন্ধ হয় ম্যাচ। এর কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি নামলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। কানপুর টেস্টের প্রথম দিন শেষে ভারত বা বাংলাদেশ কোনো দলকেই এককভাবে এগিয়ে রাখার সুযোগ নেই। 2 দলের অবস্থান প্রায় সমানে সমান। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে যে দল দাপট দেখাবে তারই এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই সব কিছুই পণ্ড করে দিতে পারে বৃষ্টি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টি বাগড়া দেবে বলছে আবহাওয়ার রিপোর্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। প্রায় 5000 পাউন্ডের বোমার আঘাতে কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত। কয়েক মিনিটের সিরিজ হামলায় মুহূর্তেই মাটির সাথে মিশে যায় দক্ষিণাঞ্চলীয় এলাকার কমপক্ষে 10-15টি আবাসিক ভবন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই হামলা, যদিও বিভিন্ন সূত্রের দাবি হামলায় অক্ষত হিজবুল্লাহ প্রধান। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 2 জনের মরদেহ। আবারও বড় ধরনের বিমান হামলায় কেঁপে উঠল বৈরুত। সিরিজ বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানীর দক্ষিণাঞ্চলীয় একাধিক স্থাপনা। শুক্রবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় হারিত্রিক এবং দাহিয়ে এলাকা লক্ষ্য করে কমপক্ষে 15টি মিসাইল সহ নতুন ধরনের বোমা ছোড়ে তেল আবিব। বাংকার বাস্টার নামক এই বোমার ওজন প্রায় 5000 পাউন্ড, যার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় অন্তত ডজনখানেক আবাসিক ভবন। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে ফেলা হয়েছে বোমা। টার্গেটে ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, দাবি স্থানীয় গণমাধ্যমের। যদিও বিভিন্ন সূত্র বলছে হামলায় হিজবুল্লাহ প্রধান অক্ষত আছেন।
হিজবুল্লাহর সক্ষমতা আর তাদের কমান্ডারদের নিশ্চিহ্ন করতে ইসরায়েলি বাহিনী তাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেটি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় অবস্থিত। আমাদের এই হামলা নির্ভুল ও সুনির্দিষ্ট ছিল। এদিকে হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালগুলোতে। শঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে একাধিকবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় 7 লাখ লেবানিজের বাস দাহিয়া এলাকায়। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লেবাননের বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবু সাহা। বাবু, যেহেতু শঙ্কা করা হচ্ছে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে, আপনি জানাবেন যে এখন উদ্ধার তৎপরতা সেখানে কেমন, আর বাংলাদেশের কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? তাজদিন, উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে এবং এখানে শত শত উদ্ধার কর্মী তারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কিন্তু আমরা দেখলাম সেখানে উদ্ধার কাজ চলছে। দাহি এলাকায় যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি কিন্তু একটি জনবসতি এলাকা এবং এই জনবসতি এলাকায় ঠিক বিকালে এই বিস্ফোরণে পুরো বৈরুত এলাকা কিন্তু প্রকম্পিত হয়ে ওঠে এবং আমরা বাংলাদেশিরা আমরাও কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় ধামাকার কারণে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর আমরা সেখান থেকে পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে সেই এলাকায় কিন্তু আমাদের অনেক বাংলাদেশির বসবাস এবং তারা অনেকে ওই এলাকায় কিন্তু কাজ করে। তবে এই মুহূর্তে তাদের ভাগ্যে কি ঘটেছে বা কেউ আহত বা নিহত হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি। তবে এই মুহূর্তে সবচেয়ে যে বড় সংকট সেটি হলো যে বাংলাদেশিরা যারা দক্ষিণ এলাকা থেকে বিশেষ করে যেসব এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকাতে যারা বৈরুতে আশ্রয় নিয়েছে তারা কিন্তু আবার তাদের মধ্যে অনেকেই কিন্তু আশ্রয় নাই পেয়ে তারা নিরাশ হয়েছে এবং অনেকে নিরাপদ আশ্রয় খুঁজছে। যে আজকের যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে সেই ধরনের বাংলাদেশের মনে উদ্বেগ আরো বেড়ে গেছে। তারা অনেকেই ফোন করে তারা বিভিন্ন মাধ্যমে তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা কিন্তু বেড়াচ্ছে। তাছাড়া অনেক বাংলাদেশি যারা দক্ষিণ প্রান্ত থেকে আশ্রয় নেয় তাদের মধ্যে তাদের অনেকের কাছে টাকা পয়সা নাই, অর্থ নাই, যার কারণে তারা কিন্তু খাবার সংকটও ভুগছে। ইতিমধ্যে লেবাননের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন তারা কিন্তু এইসব আশ্রিত প্রবাসীদের জন্য তারা কিন্তু খাবার বিতরণ করছে, যে এবং তারা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে লেবানন প্রবাসীদের অনেকেই কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে অনেকটা বাংলাদেশে যেতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের সাথে লেবাননের সকল ধরনের ফ্লাইট বন্ধ থাকার কারণে কিন্তু এই মুহূর্তে কেউই যেতে পারছে না। তবে তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে যে কোনো উপায়ে অন্তত লেবানন থেকে এইসব ভুক্তভোগী প্রবাসীদের যারা বাংলাদেশে যেতে চায় তাদেরকে যে কোনো উপায়ে বাংলাদেশে নেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যতটা গণমাধ্যমে দেখেছি যে বাংলাদেশ সরকার লেবাননের বিষয়ে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো প্রবাসীদের বিষয়ে এখন কোনো কিছু এখন পর্যন্ত প্রকাশ করে নাই। তবে লেবানন প্রবাসীরা চাচ্ছে বাংলাদেশ সরকার যাতে এই লেবাননের উদ্বুদ্ধ পরিস্থিতিতে যেন প্রবাসীদের পাশে দাঁড়ায়, প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। তাজদিন। জি, অবশ্যই সকলের নিরাপদ অবস্থান কামনা করছি। বাবুকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।